হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। আজকের ভিডিওটা থাকছে হচ্ছে ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির, যেখানে আজকের সেশনে আমরা হচ্ছে অ্যাকাউন্টেন্সির এমসিকিউর ওপরই আলোচনা করব, কিন্তু অবশ্যই সেটা তোমাদের হচ্ছে 2024 টেস্ট পেপারের সাজেশনস থেকে। তো আজকে বেসিক্যালি থাকছে হচ্ছে তোমাদের এমসিকিউ সাজেশন তোমাদের টেস্ট পেপার থেকে। তাহলে আগের ভিডিওগুলো যারা এখন অবধি দেখোনি, অলরেডি যেহেতু আমরা এমসিকিউ রিভিশনের ভিডিও অলরেডি আপলোডেড আছে, তো সেগুলো যদি কেউ দেখতে চাও সেগুলো কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। অন্যান্য চ্যাপ্টারের ভিডিও আপলোডেড আছে, সেগুলোও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তো চলো শুরু করে দিই আজকের সেশন, যেখানে আজকে থাকছে তোমাদের হচ্ছে এমসিকিউ রিভিশন। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবে কে কতগুলো উত্তর ঠিকঠাক দিতে পেরেছো, তাহলেই বোঝা যাবে কার প্রিপারেশন কীরকম হচ্ছে। চলো তাহলে স্টার্ট করে দিই আজকের সেশনের এমসিকিউ। প্রথম এমসিকিউ কি আছে? অংশীদারদের চলতি হিসাব খাত হলো একটি পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। প্রত্যেকটা এমসিকিউ বোথ ভার্সনেই আছে, বেঙ্গলি এবং ইংলিশ, তো কারোরই কোনো অসুবিধা আশা করি হবে না। চলো তাহলে প্রথম এমসিকিউ বলছে অংশীদারদের চলতি হিসাব খাত অর্থাৎ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কি ধরনের অ্যাকাউন্ট? পার্সোনাল, নমিনাল, রিয়েল, নান অফ দিস। ব্যক্তিগত হিসাব খাত, নামিক হিসাব খাত, সম্পত্তি সংক্রান্ত হিসাব খাত, নাকি কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ব্যক্তিগত বা পার্সোনাল অ্যাকাউন্ট। অংশীদারদের কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন। অপশন এ বলছে বাধ্যতামূলক, বি স্বেচ্ছাধীন, সি ঐচ্ছিক এবং ডি কোনোটি নয়। আমরা জানি যে নিবন্ধনের ফলে অনেক সুবিধা অংশীদাররা ভোগ করে থাকে, কিন্তু রেজিস্ট্রেশন বা পার্টনারশিপ ডিডের আমাদের নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সেই জন্য এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি, অর্থাৎ অপশনাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোনো অংশীদার প্রতি মাসের শেষে 2500 টাকা করে উত্তোলন করছে। যদি উত্তোলনের ওপর সুদের হার বার্ষিক 10% হয়, তবে উত্তোলনের ওপর সারা বছরের সুদের পরিমাণ কত হবে? আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদেরকে তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমাদের এই যে উত্তোলন বা ড্রয়িংস আমরা বলছি, সেটা মাসের শুরুতে হচ্ছে না মাসের মিডলে হচ্ছে না মাসের শেষে হচ্ছে। আমরা জানি এক্ষেত্রে আমাদের 3 রকমের হচ্ছে মাসের ক্যালকুলেশন করতে হয়। তো সবাই আশা করি এখন অবধি জানো, যারা যারা জানো না আরেকবার রিভাইজ করিয়ে দিই। তাহলে এখানে আমাদেরকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমাদেরকে এই 3টে কথা মাথায় রাখতে হবে, যে ড্রয়িংসটা ঠিক মাসের কোন সময়ে হচ্ছে। তো যদি হচ্ছে মাসের শুরুতে হয়, বিগিনিংয়ে হয়, তাহলে আমরা 6.5 মাস 6.5 মান্থের ক্যালকুলেশন করি। যদি হচ্ছে মিডিলে বা যদি ডেট না দেওয়া থাকে তাহলে 6 মান্থ, আর যদি হচ্ছে এন্ডে হয় তাহলে 5.5 মান্থ। তাহলে এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, যে প্রতি মাসের শেষে উত্তোলন করা হচ্ছে 2500 টাকা করে। তাহলে এখানে ক্যালকুলেশন আমাদের কি হবে? প্রতি মাসে 2500 অর্থাৎ 2500 ইন্টু 12, এটা আমার সারা বছরের ড্রয়িংস, ইন্টু রেট অফ পার্সেন্টেজ কত আছে? 10%, মানে 10/100। এবং যেহেতু হচ্ছে মাসের শেষে উত্তোলন, তাহলে আমরা এখানে কত মাসের নেব? 5.5 মাসের। তাহলে 5.5 ডিভাইডেড বাই 12, এইটা হবে টোটাল আমাদের এখানে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? অ্যামাউন্টটা দেখো 1375, যেটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার সি, 1375। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, যদি গড় মুনাফা হয় 3 লক্ষ টাকা, স্বাভাবিক মুনাফার হার বলা হচ্ছে 12% এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ 22 লক্ষ টাকা হয়, তবে মূলধনায়ন পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে? দেওয়া আছে কি অ্যাভারেজ প্রফিট 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন আছে আমাদের 12% এবং ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে 22 লাখ। তাহলে আমাকে ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, ক্যাপিটালাইজেশন মেথডে যদি প্রফিট দেওয়া আছে, তাহলে কার ক্যাপিটালাইজেশন আমরা করব? প্রফিটের। তাহলে প্রথমে আমরা কি বের করব এই ক্ষেত্রে? ক্যাপিটালাইজড প্রফিট। ক্যাপিটালাইজড প্রফিট অর্থাৎ আমাদের এখানে অ্যাভারেজ প্রফিটকে নিয়ে ক্যালকুলেশন হবে। তাহলে ক্যাপিটালাইজড প্রফিট আমাদের আগে কত আসছে দেখো, 3 লাখ ইন্টু যে পার্সেন্টেজটা দেওয়া আছে নর্মাল রেট অফ রিটার্ন তার রেসিপ্রোকাল, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে অ্যামাউন্টটা 25 লাখ। এবার তাহলে আমাদের হচ্ছে গুডউইলের ভ্যালু কত হবে? এই যে ক্যাপিটালাইজড প্রফিট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ 25 লাখ মাইনাস হচ্ছে কোনটা হয়ে যাবে, যেটা 22 লাখ আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আছে। তাহলে 25 লাখ মাইনাস 22 লাখ, অর্থাৎ এখানে উত্তর আমাদের হচ্ছে 3 লাখ হচ্ছে ভ্যালু অফ গুডউইল। তাহলে 3 লাখ উত্তর হচ্ছে সঠিক, যেটা হচ্ছে অপশন নাম্বার সি।
ঠিক আছে, অপশন নাম্বার সি 3 লক্ষ টাকা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। এখানে বলছে গড় মুনাফা অ্যাভারেজ প্রফিট ইজ 15,000। 2 বছর অধি মুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য 18,000 টাকা। স্বাভাবিক মুনাফার পরিমাণ তাহলে কত? আচ্ছা, তাহলে এখানে বলছে কি 2 বছরের অধি মুনাফা ক্রয়ের ভিত্তিতে ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট হচ্ছে 18,000। তাহলে সুপার প্রফিট কত? সুপার প্রফিট হচ্ছে 18,000 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের গুডউইলের ফিগার। তাহলে যে 9,000 হচ্ছে আমাদের সুপার প্রফিট। ঠিক আছে, সুপার প্রফিট কখন হয়? যখন নর্মাল প্রফিটের থেকে যতটা আমরা বেশি প্রফিট করি সেটা আমাদের সুপার প্রফিট। তাহলে আমি এখানে প্রফিট কত টাকা করেছিলাম? প্রফিট তাহলে আমার অ্যাকচুয়াল প্রফিট তাহলে আমার কত হয়েছিল? অ্যাভারেজ প্রফিট প্লাস আমার সুপার প্রফিট, সেটাই হচ্ছে আমার 24,000 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রফিট, মানে যেটা আমি সেই বছর আর্ন করেছিলাম। তবেই তো অ্যাভারেজ প্রফিটের থেকে আমার বেশি প্রফিট হয়েছে, তাই জন্যই সুপার প্রফিট। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 24,000, যেটা আছে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠনের কারণ। কজেস অফ রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম। খুবই সহজ প্রশ্ন, যেখানে তোমরা জানোই যে পার্টনারশিপ ফার্মের রিকনস্ট্রাকশন যে কোনো সময়েই হবে, অর্থাৎ অংশীদারের আগমন হোক, অবসর গ্রহণ হোক, মৃত্যু হোক, যে কোনো কারণের জন্যই কিন্তু আমাকে রিকনস্ট্রাকশন করতে হবে। তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে আমাদের অল অফ দিস, ওপরের সবকটি। নেক্সট, এ ও বি লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 2:1। বি ও সি এর লাভ ক্ষতির বন্টনের অনুপাত 3:2। তাহলে এ, বি এবং সি তিনজনের লাভ ক্ষতি বন্টনের অনুপাত কত হবে? এই কোয়েশ্চেনটা আমি আগেও সলভ করিয়েছি, তো যারা যারা আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই তাদের কাছে ক্লিয়ার, আর যারা যারা নতুন তাদের জন্য আবারও বলে দিচ্ছি। তাহলে এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব? A:B আমাদের কত বলেছে? 2:1, এবং একইভাবে B:C আমাদেরকে বলেছে হচ্ছে 3:2। তাহলে A:B:C কি অ্যান্সার হবে? 3 × 2 6, 3 × 1 3, 2 × 1 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6:3:2, যেটা হচ্ছে আমাদের আছে অপশন নাম্বার এ, 6:3:2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। লাভ ক্ষতি হিসাবে ডেবিট জের সূচিত করে। ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রিপ্রেজেন্টস অলিক সম্পত্তি, ফিকটিসিয়াস অ্যাসেটস, অ্যাকুমুলেটেড প্রফিট, সজ্জিত মুনাফা, একটি দায়, লায়াবিলিটি, একটি প্রকৃত সম্পত্তি, আর রিয়েল অ্যাসেটস। তাহলে পিএল ডেবিট ব্যালেন্স হচ্ছে আমাদের ফিকটিসিয়াস অ্যাসেটস, যেটা অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস এর এক্সাম্পল উল্টো দিক থেকে এসএকিউতে যদি চাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। এ এবং বি দুজন অংশীদার যাদের লাভ ক্ষতির অনুপাত 3:2। সি নতুন অংশীদার হিসেবে লাভের 1/5 1/5 অংশ পাবে, যা সে এ এবং বি দুজনের কাছ থেকে সমহারে নেবে। তার মানে 1/5 যেটা সে নিচ্ছে সেটা এ এবং বি দুজনের কাছ থেকে সমানভাবে নিচ্ছে। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতির নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত কার কার মধ্যে হবে? এ, বি, সি তিনজনের মধ্যেই হবে। তো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আগে আমরা বিষয়টা বুঝি। সি বলা হচ্ছে এই যে 1/5 দুজনের কাছ থেকে সমানভাবে নিচ্ছে। তাহলে কতটা করে নিচ্ছে? 1/5 ছিল শেয়ার, দুজনের থেকে সমান নিচ্ছে, তাহলে ইন্টু হাফ হাফ। তাহলে 1/10 করে বোথ এ এবং বি, এ এবং বি দুজনের থেকেই হচ্ছে 1/10 অংশ করে কে নেবে? সি নেবে। তাহলে রিমেইনিং কত থেকে যাচ্ছে? তাহলে রিমেইনিং ব্যালেন্স, রিমেইনিং থাকছে হচ্ছে, দেখো আমার এর কি থাকছে, আগে ছিল 3:2 অর্থাৎ 3/5 মাইনাস এখন হয়ে গেল 1/10। আবার বি এর হচ্ছে আগে ছিল হচ্ছে 2/5, এখন মাইনাস হয়ে গেল 1/10, তাই তো? তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, কত পাচ্ছি? তাহলে আমরা নতুন অংশ এ এবং বি এর কত পাচ্ছি? 5/10, আর হচ্ছে বি এর পাচ্ছি আমরা 10/3। তাহলে যদি 5 এ এবং বি 3 নিয়ে নিল, তাহলে বাকি অংশ কত? 2। তাহলে সি এর আমরা লিখতে পারি 2/10। আবার দেখো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি আমরা ঘুরে ফিরে কিন্তু 150 পেয়ে যাব, তাই তো? সেই জন্য হচ্ছে আমরা এখানে লিখবো ক্যালকুলেশনটা কত? 2/10 হচ্ছে সি এর জন্য।
তাহলে এখন আমাদের প্রশ্ন হলো A:B:C আমাদের তাহলে কত আমরা পাচ্ছি 5 ভাগ 3 ভাগ 2 ভাগ, অর্থাৎ 5:3:2, যেটা সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, 5:3:2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। A, B ও C 2:1:2 অনুপাতে মুনাফার ভাগ বিশিষ্ট অংশীদার। C অবসর গ্রহণ করে এবং তার সম্পূর্ণ মুনাফার ভাগ B গ্রহণ করে। তাহলে A এবং B এর নতুন অনুপাত কত হবে? তাহলে কি বলা হচ্ছে A B C, এটা A, এটা B এবং এটা C। C কি বলছে? C অবসর গ্রহণ করলো এবং C এর সম্পূর্ণ অংশটা কে পেয়ে গেল? B। তাহলে আমাদের নতুন অনুপাত কত হয়ে যাচ্ছে? 2:3, যেটা আছে অপশন নাম্বার সি। খুব সহজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। মৃত অংশীদারের প্রাপ্য অর্থ মিটিয়ে দেবার জন্য যে ব্যক্তির হিসাব খাতে স্থানান্তর করা হয় তাকে বলে? অপশন এ সমঝোতাকারী, অপশন বি আইনি পরামর্শদাতা, অপশন সি লিকুইডেটর এবং অপশন ডি বলছে কার্যনির্বাহক। তাহলে দ্য পার্সন ইন হুজ অ্যাকাউন্ট the dues of the deceased partner is transferred for settlement is known as arbitrator, legal advisor, liquidator বা executor। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কার্যনির্বাহক বা এক্সিকিউটর, যেটা আছে অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 12। শেয়ার বিলির ওপর বার্তা, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, এটা কি? মূলধনী ক্ষতি, ক্যাপিটাল লস, মুনাফা জাতীয় ক্ষতি, রেভিনিউ লস, বিলম্বিত ক্ষতি, ডিফার্ড লস, এদের কোনোটি নয়, নান অফ দিস। তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, যদি আমি শেয়ার ইস্যু করছি সেটা আমার ক্যাপিটাল, তার জন্য আমি ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে সেটা আমার ক্ষতি। তাহলে সেটা কি ধরনের ক্ষতি? আমাদের মূলধনী ক্ষতি, ক্যাপিটাল লসেস। কোয়েশ্চেন নাম্বার 13। মূলধনের যে অংশ তলব করা হয়েছে কিন্তু শেয়ার হোল্ডারদের কাছ থেকে পাওয়া যায়নি তাকে আমরা কি বলি? তাহলে দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, যেটা হচ্ছে অলরেডি তলব করা হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, সেটাকে আমরা বলছি হচ্ছে কলস ইন এরিয়ার বা অনাদায়ী তলব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। শেয়ার আবেদনের হিসাব খাত হলো একটি, এটা আগেও আমি বলেছি অ্যাপ্লিকেশন হোক, অ্যালটমেন্ট হোক, ফার্স্ট কল, ফাইনাল কল, প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে শেয়ার আবেদন হিসাব খাত হলো একটি আমাদের ব্যক্তিক হিসাব খাত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী বকেয়া তলবির বার্ষিক সুদের হারটি কত? ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 কত? সেটা হচ্ছে 10%, অপশন নাম্বার সি আছে যেটা 10%। নেক্সট, বাজেয়াপ্ত শেয়ারের জের উদ্বর্ত পত্রের যে শিরোনামের অধীনে লেখা হয় বাজেয়াপ্ত শেয়ার, ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার, কোথায় আমরা লিখি? আন্ডার শেয়ার ক্যাপিটাল। তাহলে সেটা হচ্ছে আমাদের কোথায় লেখা হবে? আন্ডার শেয়ার ক্যাপিটাল, যেটা আছে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন। একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো? অপশন নাম্বার এ আইনগত পৃথক সত্তা, বি চিরন্তন অস্তিত্ব, সি সীমিত দায় এবং অপশন ডি ওপরের সবকটি। দ্য ফিচার্স অফ এ জয়েন্ট স্টক কোম্পানি ইজ অর আর কি? এদের মধ্যে প্রত্যেকটাই সেপারেট লিগাল এন্টিটি, পারপিচুয়াল এক্সিস্টেন্স, লিমিটেড লাইবিলিটি। তো সঠিক উত্তর এখানে হচ্ছে আমাদের ওপরের সবকটি, অল অফ দিস। এটাও আগে অলরেডি আলোচনা হয়ে গেছিল। নেক্সট, ঋণপত্রের উপর প্রদত্ত সুদ হলো? এটাও আমি আগের সেশনেই আলোচনা করেছি। ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার, সেটা হচ্ছে আমাদের চার্জ এগেনস্ট প্রফিট, মুনাফা থেকে ছাড়। নেক্সট, ডিবেঞ্চারের উপর প্রদেয় সুদ বন্ধ করার জন্য কোন হিসাব খাতকে ডেবিট করা হয়? দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ টু বি ডেবিটেড টু ক্লোজ দ্য ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কোথায় ট্রান্সফার করি আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার? প্রফিট অ্যান্ড লসে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে আমাকে ডেবিট করতে হবে। কোন হিসাব খাতকে ডেবিট করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট, ঋণপত্র পরিশোধের মাসুল হলো? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, এটা কি? অপশন এ আয়, বি খরচ, সি সম্পত্তি, অপশন ডি দায়। ইনকাম, এক্সপেন্স, অ্যাসেটস অর লাইবিলিটি। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, তাহলে ডিবেঞ্চারের জন্য যদি আমাকে প্রিমিয়াম দিতে হচ্ছে সেটা অবশ্যই হচ্ছে কোম্পানির তরফ থেকে একটা লাইবিলিটি বা দায়, যেটা আছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন, উদ্বর্ত পত্রের যে শিরোনামে কম্পিউটার সফটওয়্যারকে দেখানো হয়, কম্পিউটার সফটওয়্যার আমাদের কি আসবে? আন্ডার ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি, অপশন নাম্বার এ। নেক্সট, ষষ্ঠ তফসিল অনুসারে ঋণকে ভাগ করা হয়? লোনস অ্যাজ পার দ্য শিডিউল 6, ব্যালেন্স শিটের শিডিউল 6 অনুযায়ী আমরা হচ্ছে ঋণকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে সিকিউরড, একটা হচ্ছে আনসিকিউরড, বন্ধকি ও অবন্ধকি হিসেবে আমরা ভাগ করতে পারি। নেক্সট,
কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে? দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ আ কোম্পানি কম্প্রাইজেস, এদের মধ্যে কোনটা আর্থিক বিবরণীর মধ্যে পড়ে? এ বলা হচ্ছে উদ্বর্তপত্র, বি লাভ ক্ষতির বিবরণী, সি নগদ প্রবাহের বিবরণী এবং ডি এদের সবকটি। দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ আ কোম্পানি কম্প্রাইজেস সবগুলোই, অল অফ দিস। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে সবগুলোই। নেক্সট, নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজন হয়? আর্থিক বিশ্লেষণ আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কিসের মাধ্যমে করি? এ হচ্ছে অনুপাত বিশ্লেষণ, বি নগদ প্রবাহ বিবরণী, সি সাধারণ আকার বিবরণী, ডি এদের সবকটি। তাহলে আর্থিক বিশ্লেষণ একটা বছরের সাথে আরেকটা বছরের তুলনা বা যেই বছরের স্টেটমেন্ট তার মধ্যে অ্যানালাইসিসের জন্য কিন্তু আমাদের এই সবকটি প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হবে অল অফ দিস, এদের সবকটি। নেক্সট, ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে নগদ বিক্রয়ের 75%। মোট বিক্রয়ের পরিমাণ যদি 3,50,000 টাকা হয় তাহলে কার্যনির্বাহী ব্যয় কত হবে? ক্রেডিট সেল ইজ 75% অফ ক্যাশ সেলস, টোটাল সেলস হচ্ছে 3,50,000, তাহলে ক্যাশ সেলস আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাকে এখানে বলা হচ্ছে কি ক্যাশ সেলের 75% হচ্ছে ক্রেডিট সেল। তাহলে আমি এখন ধরে নিচ্ছি লেট ক্যাশ সেল হচ্ছে এক্স, তাহলে ক্রেডিট সেল আমাদের কত? 75x, মানে যেহেতু 75% অর্থাৎ 75/100x। তাহলে ক্যাশ এবং ক্রেডিট দুটো মিলিয়ে আমার টোটাল সেলস অর্থাৎ x প্লাস 75x ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 3,50,000। ঠিক আছে, তাহলে 175x ইকুয়ালস টু 3,50,000 ইন্টু 100, তাহলে x ইকুয়ালস টু, তাহলে x আমরা ধরেছিলাম ক্যাশ সেলস, তাহলে আমাদের ক্যাশ সেলস হচ্ছে সঠিক উত্তর 2 লাখ। নেক্সট, বলা হচ্ছে পাওনাদারদের আবর্তনের অনুপাত 4 হলে গড় প্রদানের সময় কত হবে? প্রদানের সময় কত হবে মানে আবর্তনের অনুপাত মানে আমি কতবার পেমেন্ট করছি, কতবার আমি পেমেন্ট করছি বলছি 4 বার। বছরে যদি আমি 4 বার পেমেন্ট করি, ঠিক আছে, তাহলে আমি 12 মাসে যদি 4 বার পেমেন্ট করি তাহলে আমার প্রদানের সময় কত? 3 মাস। 3 মাস ছাড়া ছাড়া আমি পেমেন্ট করছি প্রত্যেকটা কোয়ার্টারে, সেই জন্য আমি 4 বার পেমেন্ট করছি। তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে 3 মান্থ, যেটা আছে অপশন নাম্বার সি। নেক্সট, আদর্শ তরল অনুপাত, আইডিয়াল লিকুইড রেশিও আমাদের এখানে কি হবে? তরল অনুপাত হচ্ছে অপশন এ 1:1, অপশন বি 2:1, অপশন সি 1:2 এবং অপশন সি 4:1। তো আইডিয়াল লিকুইড রেশিও হচ্ছে আমাদের 1:1। কারেন্ট রেশিওর সাথে গুলিয়ে ফেলবে না, কারেন্ট রেশিও হচ্ছে কিন্তু আমাদের আইডিয়াল 2:1। নেক্সট, কার্যকরী মূলধন 1,80,000 টাকা, মোট দায় 3,90,000 টাকা, অচলতি দায় মানে নন কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে চলতি অনুপাত কত হবে? তাহলে চলতি অনুপাত মানে কি? চলতি অনুপাত মানে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, আমাকে এখানে বলেছে কিন্তু নন কারেন্ট লাইবিলিটিস 3 লক্ষ, ডাইরেক্ট এটা সবাই বসিয়ে দেবে না, ভুল হয়ে যাবে। তাহলে নন কারেন্ট লাইবিলিটি যদি 3 লক্ষ হয় তাহলে কারেন্ট লাইবিলিটি কত? কারেন্ট লাইবিলিটি মানে টোটাল লাইবিলিটি মাইনাস নন কারেন্ট লাইবিলিটি, যেটা হচ্ছে টোটাল লাইবিলিটি 3,90,000, 3.9 লাখ মাইনাস 3 লাখ। তাহলে 90,000 হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, 90,000 হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটস আমাদের কত সেটার জন্য আমাদের দেওয়া আছে, দেখো এখানে কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, এবার এই ওয়ার্কিং ক্যাপিটাল কথাটার মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল কথার মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস আমি কত বলছি? 1.8 লাখ। তাহলে আমি অলরেডি কারেন্ট লাইবিলিটি পেয়ে গেছি কত? 90,000। তাহলে কারেন্ট অ্যাসেটস কত? 1,80,000 প্লাস 90,000 অর্থাৎ 2,70,000। বুঝতে পারলাম? কারেন্ট লাইবিলিটিসটা এদিকে এসে আমার প্লাস হলো কারেন্ট লাইবিলিটি, সেই জন্য 2,70,000। তাহলে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস আমাদের এটা কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি? 3:1। 3:1 হচ্ছে আমাদের কারেন্ট রেশিও, যেটা আছে অপশন নাম্বার বি। আশা করি সবার কাছে ক্লিয়ার আছে। যদি কারো কোনো কোয়ারিজ থাকে বা কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে থাকবে। নেক্সট, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার জন্য যে হিসাব সংক্রান্ত মান অনুসরণ করা হয় তা হলো, নগদ প্রবাহ বিবরণী মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তার জন্য আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত আছে? 3। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা AS3 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, যেটা আছে অপশন নাম্বার সি। নেক্সট,
নিম্নলিখিত দফাগুলির কোনটি বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী থেকে নগদ প্রবাহের একটি উপাদান নয়? বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী মানে নট আ কম্পোনেন্ট অফ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে নয়। প্রথম হচ্ছে পুরনো আসবাবপত্র বিক্রি, সেল অফ ওল্ড ফার্নিচার, সরকারি লগ্নিপত্রে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ, বাইব্যাক অফ ইকুইটি শেয়ার্স এবং অ্যাডিশন টু প্ল্যান্ট। তাহলে কোনটা হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীর মধ্যে পড়ছে না? সেটা হচ্ছে আমাদের বাইব্যাক অফ ইকুইটি শেয়ার, যেটা হচ্ছে অপশন নাম্বার সি। সবাই আমাকে কমেন্টে এটা জানাবে তাহলে ইকুইটি শেয়ারে যেটা আমরা হচ্ছে এখানে বলছি বাইব্যাক অফ ইকুইটি শেয়ার সেটা হচ্ছে কোন হেডে আসে। চলো নেক্সট, নগদ প্রবাহ বিবরণী হলো একটি আয় বিবরণী, পর্যাবৃত্ত বিবরণী, কার্যকর মূলধন পরিবর্তনের বিবরণী, সম্পত্তি ও দায়ের বিবরণী। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে হচ্ছে আমাদের কি থাকে? স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, ইনকাম স্টেটমেন্ট, পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট, নাকি সম্পত্তি ও দায়ের বিবরণী। তাহলে নগদ প্রবাহ বিবরণীটা আমরা যদি ভালো করে ভাবি, এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের শেষে আমরা নগদ প্রবাহ সম্পর্কে দেখি যে কোন কোন হেডে আমি ক্যাশ পেয়েছি বা আমার ক্যাশ হচ্ছে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট বা পর্যাবৃত্ত বিবরণী। নেক্সট, কার্যনির্বাহী কার্যকলাপ থেকে নগদ প্রবাহ প্রভাবিত হয় না। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইজ নট ইনফ্লুয়েন্সড বাই, কোনটা দ্বারা ইনফ্লুয়েন্স হয় না? এক হচ্ছে চলতি সম্পত্তির বৃদ্ধির দ্বারা, চলতি সম্পত্তির বৃদ্ধির দ্বারা, চলতি দায় হ্রাস দ্বারা, কর প্রদানের দ্বারা, না শেয়ার বিলির দ্বারা। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোনটা দ্বারা হচ্ছে প্রভাবিত হয় না? তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কোনটা আসে না? সেটা হচ্ছে শেয়ার বিলি। তো সেই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। তো এগুলোই ছিল হচ্ছে আজকের সেশনের জন্য কোয়েশ্চেন্স। তো সবার সাথে দেখা হবে আবারও হচ্ছে নেক্সট সেশনে নতুন এমসিকিউ বা এসএকিউ সিরিজ নিয়ে। তখন অবধি তোমাদের যা যা কিছু কোয়ারিজ থাকবে সেগুলো কিন্তু তোমরা আমাকে জানাতে থাকবে। সো স্টুডেন্টস, আশা করি আজকের কোয়েশ্চেনগুলো তোমাদের সবার কাছে ক্লিয়ার আছে। সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে কতগুলো উত্তর ঠিকঠাক ভেবেছো বা দিতে পেরেছো। তো সবার সাথে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। থ্যাংক ইউ।